একুশের মঞ্চে আমরা দেখেছিলাম যে এমন সুন্দর বক্তৃতা দিয়েছিলে যেখানে প্রথম সারির নেতা যারা তাদের নজর কেড়েছিল। হঠাৎ কি হলো যে তৃণমূল কংগ্রেস থেকে তোমরা সরে যেতে হলো? স্বাস্থ্যমন্ত্রী বলছে যে আই ওয়ান্ট জাস্টিস, তাহলে স্বাস্থ্যমন্ত্রী কার কাছে জাস্টিস চাইছেন? স্বাস্থ্যমন্ত্রীর কাছে তো আমরা জাস্টিস চাইবো, তিনি কার কাছে জাস্টিস চাইছেন সেটা তো বুঝতে পারিনি। এর উত্তর তোমার কাছে জানা আছে? আছে, আমার কাছে সব কিছুর উত্তর আছে। আমি জানি ফোন করা হলো, ফোন করে বলা হলো তুই আমাকে একটা মেসেজ পাঠা, আমি বলছি তাই তুই শর্ট ফিল্মটা বার করবি না, এই ভার্সনটা আমাকে দেওয়া হয়। তো আমি তখন বলি যে না, আমি সেটা করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার একটা আদর্শ ছিল, তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো তোমার মনের মধ্যে আছেন? ওনার দলে ওনার সঙ্গে যারা রয়েছেন তারাও বলেন, নেহাত তারা তাদের চাকরি বাঁচাতে মুখের ওপর বলেন না, কিন্তু সবাই বলেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো মিল নেই। জিতে যাওয়ার পরে কি করবে? একটা আওয়াজ তুলতে গেলে একটা আওয়াজ চাই, এরা যা তোর কাপড় কোথায়। তোমার কাছে ফোন এলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি আবার তৃণমূলে যোগদান করো। কোনো কিছুর বিনিময় নয়। আমার সম্মান এত ঠুনকো নয় যখন আপনারই চেলা চামুন্ডারা এআই ছবি নিয়ে ওকে ও তাকে সেন্ড করেছে, আর আপনি একবারের জন্য সেটা নিয়ে কোনো মুখ খোলেননি। একটা কথা উঠেছিল যে রাজন্না হালদার বিজেপিতে যোগদান করতে চায়। আমাদের কাছে বিজেপির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, আমরাও সেই যোগাযোগকে প্রত্যাখ্যান করিনি। 5 বছরের ব্যর্থতার ফলাফল। একটা ভালো পরিকাঠামোযুক্ত হাসপাতাল নেই সোনারপুরে। তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোতে কি লেখা আছে? সততার প্রতীক। এত খারাপ জল নিকাশি ব্যবস্থা, এটা আমার মনে হয় প্রশাসনিক ব্যর্থতা। নির্দল মানে জনতার দল, এরকম অনেক জনতা আছে শান্তিপূর্ণ না হলে কিন্তু লাঠি সোটা বল্লম দিয়ে বুঝিয়ে দেবে, একদম বুঝিয়ে দেওয়ার মতো করে বুঝিয়ে দেবে। সুতরাং এবার যদি ভাবে যে শান্তিপূর্ণ হতে দেব না, ওই সিসিটিভি ভাঙবো, মাতব্বরি করব, সেটা চলবে না। নমস্কার, আমি নাজিয়া। শুনবো তোমায় এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। এখন বঙ্গে ভোট, আর এই ভোটের আবহে শুনবো তোমায় আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন যিনি নিজেও একজন প্রার্থী, যিনি একটা সময় 21শে জুলাইয়ের মঞ্চ কাঁপিয়েছিলেন, যিনি অল্প সময়েই যুব নেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি আজ মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভোট ময়দানে, তবে কোনো হেভিওয়েট দলের হাত ধরে নয়, নির্দল প্রার্থী হিসেবে তিনি প্রার্থী হয়েছেন। হ্যাঁ, কিছুটা আন্দাজ করেছেন নিশ্চয়ই। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রাজন্না হালদার। রাজন্না, শুনবো তোমায় এই অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ। রাজন্না তুমি বলেই বলছি। রাজন্না, প্রচার কেমন চলছে তোমার? প্রচার তো দুর্দান্ত গতিতে, ঝড়ের গতিতে চলতে হবেই। তার কারণ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, হাত গোনা কয়েকটা দিনের অপেক্ষা। শুধু একটাই কথা বলবো প্রচারের জন্য, প্রচারের স্বার্থে, সোনারপুরের মাটিতে প্রচার আমাকে বিশেষ করতে হচ্ছে না, এরও একটা কারণ রয়েছে। কারণ 5 বছর তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়িকা এমন কাজ করে গেছেন যে মানুষ এমনি বিক্ষিপ্ত এবং এমনি ভীষণ ক্ষিপ্ত হয়ে এই সরকারকে সোনারপুরের মাটি থেকে অন্তত সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক ঘরের প্রত্যেক মানুষের সঙ্গে ইন্টারাক্ট করা, ওই হাত নেড়ে চলে যাওয়া নয়, সেটাতে অবশ্যই আমাকে থাকতে হচ্ছে ময়দানে, কারণ মানুষ সেটা চাইছে।
তো ভালোই চলছে প্রচার সব মিলিয়ে। আর তোমার কেন্দ্র সোনারপুর দক্ষিণ, তুমি বললে প্রচার চলছে, পাশাপাশি সারা বঙ্গের ভোট এখন কিরকম পরিস্থিতিতে আছে কি বলবে? এইবার ভোটটা না খুব আনপ্রেডিক্টেবল, কারণ আমি নিজে যেটা দেখলাম, আমি এমন তো নয় বিরাট অনেকগুলো ভোটে প্রত্যক্ষভাবে দেখেছি, এমনটা নয়, কিন্তু আমি আমার জীবনের যতগুলো ভোট দেখেছি তাতে ভোট মানে একটা, দেখবে তুমি মনে করবে যে চায়ের টেবিলে দরজা থাকে, কিংবা চায়ের ঠেকগুলোতে, বাসে, ট্রেনে, ট্রামে মানুষ ভোট নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য, কেউ এই দল, কেউ ওই দল, সেই দল, এটা চলে, একটা উষ্মা প্রকাশেরও জায়গা থাকে। এইবার ভোটে খুব সাইলেন্ট ভোটারের সংখ্যা বেশি আমি দেখছি। মানুষের মধ্যে না কোনো দলকে এককভাবে সমর্থন বা কোনো প্রার্থীকে এককভাবে সমর্থনের জায়গা নেই বললেই হয়। আবার আরেকটা জিনিস আমি খুব ডিসাইডিং ফ্যাক্টর বলে মনে করছি এই ভোটে, সেটা হচ্ছে নতুন প্রজন্মের ভোট কার দিকে যাবে। কারণ নতুন প্রজন্ম কিন্তু খুব চুপচাপ থাকে, মানে তাদের এই আউটকামের পলিটিক্যাল আউটকামটা খুব কম আমি দেখেছি, মানে তারা কোথায় কোন চিহ্নে কাকে ভোট দেবে এটা কিন্তু বোঝা মুশকিল। আর তৃতীয় বিষয়, ভোট নিয়ে, বঙ্গ ভোট নিয়ে তো বিভিন্ন রকমের থিওরি, বিভিন্ন সংগঠনগুলো এবং তাদের যারা অর্গানাইজেশনগুলো রয়েছে তারাও দেখাচ্ছে এক্সিট পোল, এই পোল, সেই পোল। এখন তো আবার চ্যাট জিপিটির সময় এসে গেছে, তো চ্যাট জিপিটিও একটা পোল দেখাচ্ছে, এক্সিট পোল। তো সব মিলিয়ে ভোটটা ঠিক, এইবারের ভোটটা ঠিক ওই রকম ভোট 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 মনে হচ্ছে না, কিন্তু যে সব জায়গায় একটা হট টপিক থাকবে। দেখা যাক, তবে খুব অর্গানাইজড ওয়েতে আমি চাই ইসিআই ভোটটা করুক, কারণ নিজে আমি প্রার্থী হয়ে অনেক কিছু জানছি, বুঝছি, যেগুলো আমার যারা ইলেকশন এজেন্ট বা আমার সঙ্গে যারা রয়েছে তারাও বলছে যে আগে কোনোবার হয়নি। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা থেকে শুরু করে, মানে এগুলো ইসিআই করছে, তো খুব অর্গানাইজড ওয়েতে হচ্ছে, যেটা আমার মনে হয় আশা করি শান্তিপূর্ণ ভোট হোক বা হবে, মনে হয় আমার। রাজন্যা, তুমি দুটো কেন্দ্র থেকে দাঁড়াতে চেয়েছিলে, সিদ্ধান্ত নিয়েছিলে যে আসানসোল দক্ষিণ এবং সোনারপুর দক্ষিণ, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? প্রথমত বলি যে আমরা নির্দল প্রার্থী নই, আমরা জনসংগ্রাম মঞ্চ বলে একটি মঞ্চ রয়েছে যেটি রেজিস্টার্ড নয় বলে আমরা সেই মঞ্চ থেকে দাঁড়াতে পারিনি। সেই মঞ্চের নির্দল প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী রাজন্যা হালদার হিসেবে আমি লড়ার ভাবনা তুলে ধরেছিলাম। দুটো জায়গায় অবশ্যই, আসানসোল দক্ষিণ, সোনারপুর দক্ষিণ। সোনারপুর দক্ষিণ আমার নিজের মাটি, আমি 5 বছর থেকে দেখেছি সেখানে বিধায়িকার কন্ট্রিবিউশন জিরো, জিরো মানে জিরো। এবং এটা আমাদের সোনারপুর দক্ষিণের মাটিকে বঞ্চনা করা, কারণ বারবার একটা বহিরাগত দেখলো, তৃণমূল কংগ্রেস তো দেখলো যে বহিরাগত প্রার্থীকে দিয়ে বিধায়িকা বানিয়ে সোনারপুরের কি অবস্থা হয়, তারপরেও তাকে টিকিট দেওয়া। এবং সোনারপুরে কি একজনও রাজনৈতিক চেতনা সম্পন্ন কাউন্সিলররা ছিলেন না বা চেয়ারম্যান ছিল না? আমার একটা প্রশ্ন ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো বিজেপিরও তো মণ্ডল সভাপতিরা রয়েছে যারা সারা বছর মার খায়, যারা সারা বছর গ্রাউন্ড লেভেল কাজগুলো করে, তাদের টিকিট দিতে পারতো, তাদেরও টিকিট দিল না, সেখানেও তারকা। আর বাকি দলের ক্ষেত্রেও আমি সোনারপুরের মাটিতে ভেবেছিলাম বাকি অন্যান্য দলগুলো সোনারপুরের মাটির কথা ভেবে সোনারপুরের ছেলে মেয়েদের বা রাজনৈতিক ব্যক্তিত্বদের টিকিট দেবে, সেখানেও বাইরে বহিরাগত প্রার্থী। এই জায়গায় দাঁড়িয়ে আমি নির্দল হওয়ার সিদ্ধান্ত ওখানে নিয়েছিলাম। আর সেমই এজেন্ডা, সেম ধারণা যেটা আসানসোল দক্ষিণের ক্ষেত্রে আমার কাজ করেছে, যে ওখানেও বিধায়িকা 5 বছর কোনো কন্ট্রিবিউশন রাখেননি মাটির প্রতি, যেখানেই গেছেন গোব্যাক স্লোগান দেখানো হয়েছে। এবং এত ভয় পেয়েছেন উনি, এত ভয় পান এই ছোট ছোট শক্তিগুলোকে। জাস্ট অ্যান ইনফরমেশন, আসানসোল দক্ষিণে কিন্তু কোনো ছোট দল বা নির্দল বা ছোট সংগঠন তাদের ইসিআই অ্যাকসেপ্ট করেনি, তাদের নমিনেশন অ্যাকসেপ্ট করা হয়নি, সবার রিজেক্টেড, শুধু বড় দলগুলোরই নমিনেশন রয়েছে। এটা খুব খারাপ লাগে যে গণতন্ত্রকে, আমার না হয় 6 জন প্রপোজাল যায়নি, বাকিদের তো আমার নিজের চোখের সামনে হয়েছে নমিনেশন, তাদেরগুলোও রিজেক্টেড হয়েছে। এইটা গণতন্ত্রের কণ্ঠরোধ করে দেওয়ার একটা খুব জোরালো উপায়, যে নমিনেশনটা রিজেক্ট করে দেওয়া কোনো না কোনো কারণ দেখিয়ে।
তাতে আমি দেখলাম যে ছোট দলগুলোকে সব কটাকে সরিয়ে দেওয়া হলো, চারা গাছগুলো কেটে দেওয়া হলো। তার মানে বিধায়িকার বিগত 5 বছর কিছু না করার ভয় তো রয়েছে, যে উনি কিছু করতে পারেননি, তাই এরা এসে যদি ভোট কেটে নেয় বা এরা এসে যদি ভোটে জিতে যায় তাহলে ওনার সমস্যা হয়ে যাবে। তো এই কারণগুলো ছিল যে যেই আমাদের তো একটা সার্ভে টিম ছিল, তারা দেখেছে, মাটি বুঝেছে যে কোন মাটিতে কাজ হয়েছে কোন মাটিতে হয়নি, সেই বেসিসেই আমরা সেই সিটগুলো চুজ করেছিলাম। আসানসোল দক্ষিণও সেরকম একটি সিট ছিল। মানে আসানসোল দক্ষিণে নমিনেশন বাতিল করে দেওয়া হচ্ছে, তার কারণ মানে যারা নির্দল বা ছোট দল তাদের নমিনেশন নেওয়া হচ্ছে না, এটা কোনো চাপে হচ্ছে না, এসে নিজে থেকেই করছে? তুমি কি বলতে চাইছো? আমি তো ওখানে একটি দলের কথা আমি বলতে পারি, সেই দলের নমিনেশন আমার সামনেই ফাইল হলো, 10 জন প্রপোজালও থাকলো, সব ক্লিয়ার, সব কিছু মানে আমার চোখের সামনে অ্যাকসেপ্টেড ছিল সব কিছু। তারপরে আমি যখন লিস্টটা দেখলাম তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। দলটার নাম সম্ভবত আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমি মনে পড়লে ওটা তো আপনারা নিজেরা গেলেই দেখতে পাবেন, ইসিআই এর এতে রয়েছে। একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে আমি কথাও বললাম ওখানে। তো এই ছোট দলগুলোর কাছে কিছু তো সেন্টিমেন্ট রয়েছে, কিছু সেন্টিমেন্টাল ভোট রয়েছে, কারণ ওই ছোট দলগুলো ওই অঞ্চলেরই দল এবং ওই অঞ্চলে তাদের একটা বেস রয়েছে। তো আসানসোল দক্ষিণের ক্ষেত্রে আমার মনে হয়েছে এটা ভয়ঙ্কর রকমভাবে গণতান্ত্রিক কণ্ঠরোধের চেষ্টা। এই যে নমিনেশন বাতিল হয়ে গেল, জমা দিতে পারলে না, এটাতে মন খারাপ হলো কিছুটা? তার কারণ একটা চিন্তা ভাবনা নিয়ে এগিয়েছিলে এবং একটাতে নমিনেশন অবশ্যই জমা দিতে পারলে, সেখানে প্রার্থী হয়ে থাকলে, কিন্তু আর একটা জায়গায় কোথাও যেন বাধা হলো, কোথাও আটকে গেলে, মানে যে সংগ্রামটা করার চিন্তা ভাবনা ছিল সেখান থেকে কি বাধা এলো? এবার বাধা তো আসবেই। আমি যদি স্মুথলি সংগ্রাম করতে পারি তার মানে বুঝবো আমি সংগ্রামই করছি না, সংগ্রাম করছি, বাধা আসছে বলেই বুঝতে পারবো যে হ্যাঁ আমার মধ্যে ক্রেডিবিলিটি আছে। আজকে 5টা তৃণমূলের আইটি সেল আমাকে কি বললো আমার কিছু এসে যায় না, কারণ তারা নিজেদের পৌরসভা ইলেকশনে কাউন্সিলর ভোটে দাঁড়ালেও 20টা ভোট পাবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু যেটা সাধারণ 5টা মানুষ আমাকে কি বললো আমার এসে যায়। আমি যখন সাধারণ 5টা মানুষের কাছে পৌঁছাচ্ছি, সেটা ইলেকটোরাল পলিটিক্স ছাড়া সম্ভব নয়। আমি মনে করি দিদি, যে রাজনীতিতে শুধু আন্দোলন করে গেলে হয় না, আন্দোলন করে তার চেঞ্জেস, যে আমি যেই কারণে আন্দোলন করছি তার যদি পরিবর্তন না আনি তাহলে আমার আন্দোলনের কি লাভ হলো। তো পরিবর্তন আনতে গেলে ইলেকটোরাল পলিটিক্সে অর্থাৎ সিস্টেমে ঢুকে সিস্টেমকে পরিবর্তন করতে হয়, এই ধারণা নিয়ে আমি এগিয়েছিলাম। আমার মনে হয় এই প্রার্থী হওয়ার যে ভালো লাগা, আবার প্রার্থী হতে না পারার যে খারাপ লাগা, তাতে আগামী দিনে আমার সংগ্রাম থেমে থাকবে না। আসানসোল দক্ষিণে যে ইস্যুগুলো নিয়ে আমি বক্তব্য রেখেছি সেই ইস্যুগুলো নিয়ে আমি আবার বক্তব্য রাখবো। সেই ইস্যুগুলো ভ্যালিড ইস্যু, ওখানকার মানুষ আমার হাতে তুলে দিয়েছে, তাই আমি বক্তব্য রেখেছি। তো আমার তাতে সংগ্রাম থেমে থাকবে না। মন খারাপ পার্ট অফ লাইফ, যে কখনো কখনো ভালো হবে, কখনো কখনো খারাপ হবে, কিন্তু যেখান আমার উদ্দেশ্য মহৎ, আমার উদ্দেশ্য সৎ, আমি কারোর থেকে কখনো বঞ্চিত করে কাউকে কোনো মহৎ কাজ করার চেষ্টা করিনি, সেটা প্রার্থী হওয়ার ক্ষেত্রেও বলতে পারি। তাই ওই ক্ষেত্রে আমার মনে হয় না যে আসানসোল দক্ষিণে আমার সংগ্রাম, আমার আন্দোলনটা থেমে থাকবে। মানে আসানসোল দক্ষিণে তুমি তোমার যে মানুষের পাশে থাকা যে ইচ্ছে বা সিদ্ধান্ত, সেটা তুমি চালিয়ে যাবে একদম 100%। আর সোনারপুরের ক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে যে কি কি কাজ হয়নি, মানে মানুষ কি কি কাজের জন্য এখনো মুখিয়ে আছে, এখনো সমস্যায় পড়ে আছে? সোনারপুরের দক্ষিণে কি কি কাজ হয়েছে এটা আমার জিজ্ঞাসা করতে প্রথম ইচ্ছা করে, কারণ আমি ওখানকার নিজে ভোটার, আমি ওখানেই থাকি, আমারও জন্ম, আমার বাবারও জন্ম, সবাই ওখানেই থেকেছি, মানুষ হয়েছি। রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল, এগুলো বেসিক। আমি শুধুমাত্র আমি বলছি না, অ্যাজ এ ভোটার এরকম নয়, ওখানকার মানুষ এরকম নয়, ওখানকার মানুষের প্রতিনিধিত্ব করে রাজন্যা বলছে কথা। রাস্তা, যেটা মেন রাস্তা, যেটা সোনারপুর দক্ষিণের রাস্তা, সেটা সোনারপুর ওই উত্তর থেকে শুরু হয় আর বারুইপুরে গিয়ে শেষ হয়, ওই রাস্তাটার যে কি বেহাল দশা, সেটা যারা ওখানে টোটো অটো বাস করে না যায় বা র্যাপিডো ওই 2 চাকা করে না যায় তারা বুঝতে পারবে না।
যারা 30 লক্ষ টাকার নীলবাতি গাড়ি চলে যায় তারা এটা বুঝবে না কোনোদিন, স্বাভাবিক, যেই কারণে বোঝেনি কেউ। ওই রাস্তাটাতে একটা অটো যেতে গেলে নাভিশ্বাস উঠে যায়, এরকম খারাপ রাস্তা করে রেখেছে। জলের পাইপ বসানোর নামে 3বার রাস্তাটা খোঁড়া হয়েছে, 3বার লাগানো হয়েছে। জলের পাইপ বসেছে কিনা জানি না, কিন্তু জল কারোর বাড়িতে আসেনি। এবং পানীয় জলের যে সমস্যা, আর্সেনিকযুক্ত জল সোনারপুর ওই অঞ্চলের একটা মেন প্রবলেম, সেটা কেউ ঠিক করার কথা ভাবেনি। কি করে ভাববে? তারকা প্রার্থীরা কেউ ওখানকার নন, সবাই বাইরের বহিরাগত, কেউ টালিগঞ্জে থাকেন, কেউ খড়দায় থাকেন। তৃতীয় বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, তুমি দেখবে, তোমরাও হয়তো বিভিন্ন সময় খবর করেছো, বর্ষাকালে সোনারপুর দক্ষিণে যে জল নিকাশি ব্যবস্থার অপারগতা রয়েছে, এত জল জমে। আমাদের সোনারপুর কিন্তু এরকম ছিল না কোনোদিন। আমি ছোটবেলায় সোনারপুরে কিছু বেসিক জায়গায় জল জমতে দেখেছি, যেগুলো জমতোই, সেগুলো নিচু জায়গা। কিন্তু আপামর সোনারপুর, সেটা সোনারপুর স্টেশন হোক কিংবা সুভাষগ্রাম স্টেশন, এত খারাপ জল নিকাশি ব্যবস্থা, এটা আমার মনে হয় প্রশাসনিক ব্যর্থতা, 5 বছরের ব্যর্থতার ফলাফল। একটা ভালো পরিকাঠামোযুক্ত হাসপাতাল নেই সোনারপুরে। সোনারপুর কিন্তু গেটওয়ে অফ সুন্দরবন বলা যেতে পারে। বারুইপুরে যাওয়ার জন্য, বারুইপুরে শিল্পাঞ্চল তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, তাহলে বারুইপুর মানুষ যাবে কি? উড়ে যাবে না তো? শিল্প যেতে গেলে তো বাই রোড যেতে হবে। সেই বাই রোডে যাওয়ার যা পরিস্থিতি এবং যেরকম ইনফ্রাস্ট্রাকচার, একটা ভালো সোনারপুর দক্ষিণ থেকে বাস নেই, মানে তোমার যোগাযোগ ব্যবস্থা নেই যেটা কানেক্ট করবে। বারুইপুর বারাসাত বলে একটি বাস রয়েছে, যেটা বারুইপুর থেকে ডিরেক্ট বারাসাত চলে যায়, সোনারপুরের ওপর দিয়ে যায় না, কিন্তু কামালগাছি হয়ে চলে যায়। সোনারপুর দক্ষিণ থেকে একটা বাস পর্যন্ত নেই, একমাত্র উপায় ট্রেন। হাসপাতাল নেই, বাজারের পরিষেবা, বারুইপুর বাজার আর সোনারপুর বাজার দুটোই তো তৃণমূল সরকারের আন্ডারেই এতদিন থেকেছে। বারুইপুর বাজারে তাও কাজ করেছেন ওখানকার লোকাল বিধায়ক। সোনারপুর দক্ষিণের বাজারে বর্ষাকালে বিক্রেতারা বসতে পারেন না, রাস্তার এবং পরিস্থিতি এমন থাকে, শেড করা নেই, সুন্দর বাজারে যা হয় পরিকাঠামো যা হয়, সেটা সোনারপুর বাজার হোক, রাজপুর বাজার হোক, সুভাষগ্রাম বাজার হোক, এই বাজারগুলো সেই পরিস্থিতি নেই। এরকম ছোট ছোট লোকাল অনেক ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো নিয়ে আমি কথা বলেছি। স্বনির্ভরতা, আগে আমরা ছোটোবেলায় দেখতাম সোনারপুরে প্রচুর পেয়ারা বাগান ছিল, জামরুল বাগান ছিল, এখন তো সেগুলো সব কেটে জলাভূমি বুঝিয়ে বড় ইমারত তৈরি হয়ে গেছে। সংস্কৃতিকে রক্ষা করার মতো মানসিকতা কারণ নেই। এম.এন. রায়ের বাড়ি ছিল, সেই বাড়িটা পর্যন্ত ধূলিসাৎ করে সেখানেও ইমারত উঠে গেছে। এক ধরনের সোনারপুরে অপসংস্কৃতির রাজত্ব চলছে এই বর্তমান পরিস্থিতিতে, যেটা ছিল না, আমার ছোটবেলায় ছিল না। এই প্রচুর ইস্যু রয়েছে যেগুলো আমি যে সমস্যাগুলোর সমাধানের জন্য আমি বারবার ভোকাল হয়েছি। মানে মানুষ কি সেই সমস্ত সমস্যার কথা জানাচ্ছেন যখন প্রার্থী হিসেবে তাদের কাছে যাচ্ছ, তাদের সঙ্গে কথা বলছো, তখন কি সেই সমস্ত সমস্যার কথা জানাচ্ছেন তারা? অবশ্যই। রাস্তার জল, পানীয় জল আর হাসপাতাল, এই 4টে তো বেসিক মানুষ বারবার জানাচ্ছে। কারণ আমাদের নিয়ারেস্ট হসপিটাল পিয়ারলেস, পরিকাঠামোযুক্ত ভালো হসপিটাল। একটা মানুষ রাতবিরেতে অসুস্থ হলে, সোনারপুর তো একটা অনেক বড় জায়গা, 18টা ওয়ার্ড, 6টা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের মানুষকে কোনো রকমভাবে এবং বলছি যাতায়াত ব্যবস্থার কোনো সুন্দর নেই, পরিকাঠামো নেই, তাকে কোনো রকমভাবে গাড়ি জোগাড় করে পিয়ারলেসে ছুটতে গেলে যে টাইম দিতে হয়, তাতে তো রোগী আধমরা হয়ে যায় ততক্ষণে। তো মানুষ এই ক্ষোভগুলো, নিজেই ক্ষোভ বিক্ষোভগুলো জানিয়েছে, শুধু আমাকে জানাচ্ছে এরকম নয়। আমি তো বলবো এই কথা তো মানুষ 5 বছরে বিধায়িকাকে বারবার জানিয়েছে যখন যখন তিনি তাদের অঞ্চলে গেছেন। তাহলে এখন আজকে এই ভোটের সময় শুধু হাত নাড়ার তো কোনো মানে নেই, কাজগুলো তো হতে পারতো। এইগুলো আমরা ভোটাররা নিজেরা ফেস করেছি, তাই এই সমস্যাগুলো আমি জানি এবং তুলে ধরছি। সোনারপুর দক্ষিণে যারা প্রতিপক্ষ তোমার, অর্থাৎ লাভলি মৈত্র তৃণমূলের, বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় বা বামেদের পারমিতা, কি বলবে সেই প্রতিপক্ষদের সম্পর্কে? কি বলবে? তারাও তো, যারা মানে লাভলি মৈত্র প্রতিপক্ষ যারা আছে, তারাও তো এই ইস্যুগুলোই ধরছে। অর্থাৎ রূপা গঙ্গোপাধ্যায়ের মুখেও কিন্তু এই একই ইস্যু, অর্থাৎ জল জমছে, নিকাশি ব্যবস্থা নেই, সেখানে পানীয় জলের সমস্যা, সেগুলোও তারা বলছে। এবং তুমি নির্দল, এবং সেক্ষেত্রে তারা হেভি ওয়েট দলের হাত ধরে আছে। তো
মানুষ তাদের পাশে থাকবে না তোমার পাশে থাকবে? এইটা সব থেকে গুরুত্বপূর্ণ দিকটা আমি তুলে ধরেছি অলরেডি ইতিমধ্যে, যে 5 বছর মানুষ তারকা প্রার্থীকে ভরসা করেছে, যাকে টিভির পর্দায় দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়িকা ছিলেন তিনি। তিনি অনবদ্য অভিনেত্রী হতে পারেন, কিন্তু তিনি একেবারেই খুবই কি বলবো, মানে রাজনৈতিক যোগ্যতা বা রাজনৈতিক শিক্ষা সম্পন্ন নয়। রাজনীতির ময়দানে আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ি বা ইঞ্জিনিয়ার হই, ইঞ্জিনিয়ারিং হতে হয়, ডাক্তার হলে ডাক্তারি পড়ে ডাক্তার হতে হয়। রাজনীতি করতে গেলে সিনেমা আর্টিস্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে না, তাহলে আসার দরকার নেই এই প্রফেশনে। রাজনীতিটা শিখে পড়াশোনা করে আসতে হয়। তিনি পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন। আবার যদি আমি বিপরীতে বিজেপির প্রার্থীর দিকে তাকাই, একই ধারণা, তারকাকে ভরসা করে মানুষ ঠকলো, তাদের বিশ্বাসঘাতকতার সম্মুখীন হলো, আবার যাকে ভরসা করবে সেও তো তারকা। মানুষকে এই ভরসাটা আরও 5 বছর পেছবে? আরও 5 বছর কি মানুষের পক্ষে পেছনো সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে? এমন এমন অঞ্চল রয়েছে যেখানে রাস্তা হয়নি, মানে রাস্তা হয়ইনি, মানে প্রতিশ্রুতিও গিয়ে দেয়নি যে রাস্তা করব, তাও কোথাও কোথাও প্রতিশ্রুতি দিয়েছে করে দেব, সেখানে প্রতিশ্রুতিও দেয়নি, যখন বলেছে রাস্তাটা কেন হচ্ছে না, হবে না, এখন করা যাবে না। মানুষ চলাচল করতে গিয়ে পড়ে পায়ে স্টিচ পর্যন্ত হয়েছে, সেলাই পর্যন্ত করতে হয়েছে পড়ে গিয়ে। আর এক তারকা প্রার্থীকে ভরসা করে রূপা গঙ্গোপাধ্যায়, তিনি তার অভিনয় দক্ষতা নিয়ে বলার আমি কেউ নই, ধৃষ্টতাই দেখাবো না, কারণ তিনি শুধু বঙ্গ ফিগার নয়, তিনি ইন্টারন্যাশনাল ফিগার। এই ইন্টারন্যাশনাল ফিগার অবশ্যই অভিনয়ের মঞ্চে অনবদ্য, কিন্তু রাজনৈতিক ভাবনাযুক্ত, ধারণাযুক্ত, মাটির সংস্পর্শযুক্ত হতে গেলে তাকে আগে মাটির মানুষ হতে হবে। আমার বক্তব্য, তিনিও কিন্তু 5 বছর ওই 1 কোমর জল খারাপ রাস্তার সম্মুখীন হবেন না, কারণ তারও বাড়ি সোনারপুর দক্ষিণে নয়। তিনি আসবেন, তার একটা প্রচারের ভিডিও আমি ইতিমধ্যে পোস্ট করেছি। তিনি বলছেন যে রূপাদি এবার প্রচার করতে যাচ্ছেন তার কলকাতার বাড়ি থেকে সোনারপুরের উদ্দেশ্যে। যিনি প্রচারই করতে আসছেন কলকাতার বাড়ি থেকে সোনারপুরের উদ্দেশ্যে, তিনি সোনারপুরে 24 ঘন্টা 24x7 থাকছেনই না। তিনি জানবেন কি করে সোনারপুরের সমস্যার কথা, বা জানলেও সেটা সমাধানের উপায় কিভাবে বার করবেন? আর নির্দল প্রার্থীর ক্ষেত্রে সবাই বলে নির্দল প্রার্থী মানে কোনো একটা বড় দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে বা পারবে না করতে। এই ধারণা ভুল। প্রথমত বলি, 1952 সালে 19 জন নির্দল প্রার্থী তারা কিন্তু ভোটে জিতেছিলেন এবং নির্দল হিসেবেই কন্টিনিউ করেছিলেন। 1977 সালেও সেম ঘটনা ঘটেছে। পরবর্তী ক্ষেত্রে 1980-85 সালে দেখা গেছে যে বড় শক্তি অর্থাৎ বাম শক্তিরা সেই নির্দলদের নিয়ে নেওয়া, বলপূর্বক হোক, অর্থনৈতিক বলপূর্বক হোক, যেভাবে নিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। কিন্তু নির্দলরা কাজ করেছে, এবং এর হিস্ট্রি আমিও যদি বলি, যে আমি একটা যুক্তি দিয়ে একটা কথা বলি, একজন তৃণমূল কংগ্রেসের বিধায়িকার তহবিলে যত টাকা থাকবে, বিজেপির বিধায়ক তহবিলে যত টাকা থাকবে, নির্দলের বিধায়ক তহবিলে তত টাকাই আসে। আজকে 5 বছর বিধায়ক তহবিলটা যদি প্রকাশ করেন উনি, আমি বলবো ওনাকে প্রকাশ করতে, সোনারপুর দক্ষিণের বিধায়িকাকে দেখাক না উনি যে 5 বছর উনি কি করেছেন, খতিয়ান দিক, আর কত টাকা ওনার ফান্ডিংয়ে এসেছে আমাদের জন্য বরাদ্দ, সেটারও খতিয়ান দিক। তাহলেই বোঝা যাবে যে উনি একটা টাকাও 0.01%ও এই রাস্তা, জল বা সোনারপুরের মাটির জন্য কন্ট্রিবিউট করেননি। যেটা এসেছে আত্মসাৎ করে নেওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। তাই আমার যারা বিরোধী দলনেত্রী বা বিরোধী প্রার্থীরা রয়েছেন সোনারপুরের মাটিতে, দলনেত্রী বলবো না, ভুল বললাম, বিরোধী প্রার্থীরা যারা রয়েছেন, সেটা পারমিতা দাশগুপ্ত হতে পারেন, রূপা গাঙ্গুলি, লাভলি মৈত্র, আমাদের কংগ্রেস প্রার্থীকে আমার বাবাদেরকে আমি শুনেছি রাসুদি বলে ডাকতে, কারণ অনেক পুরনো তারা কংগ্রেস কর্মী যেহেতু। তো এই প্রত্যেকের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, সোনারপুরে এরা কেউ মানুষ নন, এরা সকলেই বাইরে থেকে এসে সোনারপুরের মাটিতে প্রার্থী হয়েছেন। আমাদের সোনারপুর, যে কোনো দল হোক, সোনারপুরকে বাঁচানোর জন্য সোনারপুরের প্রার্থী লাগবে। এইবার এই 5 বছর যদি সময় নাও দেন, আমাকে যদি মনেও করেন যে আমি করতে পারবো না, তবুও বলবো পরের 5 বছর যে দল থেকে আপনারা ভাবছেন দাঁড়াবেন, এইটা বলুন নিজেদের দলের কাছে, যে মণ্ডল সভাপতি মার খায় তাকে দেওয়া হোক প্রার্থী হিসাবে, যে কাউন্সিলর 5 বছর খাটে তাকে দেওয়া হোক প্রার্থী হিসাবে,
যে 5 বছর সিপিএম নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব, যুব নেতৃত্ব সোনারপুরের মাটির ছেলে সোনারপুরের হয়ে কথা বলেছে, তাকে দেওয়া হোক সোনারপুরের দায়িত্বে প্রার্থী হিসাবে। আমি অন্তত এইটুকু চাই। এই যে প্রচারে এত জাঁকজমক, যেমন আমরা তৃণমূল কংগ্রেসকে দেখছি তাদের প্রার্থীরা প্রচারে জাঁকজমক, তারপরে বামেদেরও দেখছি, বিজেপিকেও দেখছি, সবাই প্রচারে জাঁকজমক, কিন্তু নির্দল প্রার্থী হিসেবে অতটা জাঁকজমক তো হয়তো হচ্ছে না, নিজের মতোই করছো। তো সেক্ষেত্রে সোনারপুরের মেয়ে হিসেবে সোনারপুরবাসী কি ভোট দেবে? মানে একদিকে জাঁকজমক থাকছে, একদিকে বিধায়িকা থাকছেন যিনি বর্তমানে সোনারপুরে বিধায়িকা আছেন, তিনি আসছেন, এত কিছু সেলিব্রিটি আসছে, এত কিছু প্রতিশ্রুতি, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এদিকে বিজেপির আছেন তোমার নরেন্দ্র মোদী। তো সেক্ষেত্রে যখন হেভি ওয়েটরা আছে, তখন কি তোমাকে সোনারপুরের বাসিন্দারা ভোট দেবে? তুমি সেই আশা তাদের কাছ থেকে পাচ্ছ? মানুষ বিকল্প শক্তি চায়। ধর্মকেন্দ্রিক রাজনীতি আর দুর্নীতি, দুর্ব্যবহার, অপসংস্কৃতি কেন্দ্রিক রাজনীতিকে আর মানুষ চাইছে না। এটা আমি নিজে রিয়েলাইজেশন থেকে বলছি, কারণ আমার যতটুকু ইন্টারাকশন হয়েছে। আমি জয় শ্রীরাম বললে তো আমার বাড়ির সামনে রাস্তা হবে না, আমি জয় বাংলা বললে তো আমার রাস্তাগুলো হলো না। আমি দেখলাম কি আমার চোখের সামনে দিয়ে একদল ধর্ম 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 করে হেঁটে গেল, আর একদল দুর্নীতি, কর্মসংস্থানহীনতা, নারীদের সুরক্ষা দিতে না পারার অপারগতা নিয়ে হেঁটে গেল। তাতে আমার কোনো লাভ হলো না, আমার লোকাল আঞ্চলিক কর্মসংস্থান হলো না, কিন্তু আমার এসএসসিটা হলো না, কিন্তু আমার সিএসসি পরীক্ষাটা হলো না, আমার ডিএ বৃদ্ধি পাবে জাস্ট এইটুকু বলা হলো, কিন্তু তারপর ভোট ডিক্লেয়ার করে দেওয়া হলো না। আমার এই কাজগুলো হলো না। আবার আর একদল যদি বলে যে আমরা এই করে দেবো, আমরা লক্ষ্মীর ভাণ্ডার 3000 করে দেবো। লক্ষ্মীর ভাণ্ডার 3000 করে দেওয়া কেন, লক্ষ্মীর ভাণ্ডার 10,000 করো, যা ইচ্ছা করো। লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প, আমাদের টাকাতেই আমাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের মুখ্য উদ্দেশ্য নয় জীবনের। আমাদের এসএসসি পরীক্ষায় এই যে 10 বছর পিছিয়ে গেলাম, তার জন্য কিভাবে এক্সট্রা ভ্যাকেন্সি তৈরি করা যায়, এটা মুখ্য উদ্দেশ্য হবে। এই বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলার জায়গা, ভোকাল ফর লোকাল হওয়ার জায়গাটা আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাতে জাঁকজমক থাক না, প্রচারের জাঁকজমক থাক, কিন্তু প্রচারের জাঁকজমকে কোথাও গিয়ে যাদের জন্য প্রচার করছি, মানে মানুষের ভোট পাওয়ার জন্য প্রচার করছি, তারা না হারিয়ে যায়। আমি নিজে এটা দেখেছি। আমার সোনারপুর দক্ষিণের যদি উদাহরণ দিয়ে বলি, তারকা প্রার্থীরা কবার ডোর টু ডোর ক্যাম্পেন করেছে, আমি এইটা জোর গলায় বলতে পারি। যদি আমি ভুলও বলে থাকি, এখানে কমেন্ট করে আপনারা জানাবেন, বলবেন যে কোথায় কোথায় আমি যাইনি, আমি সেখানেও যেতে প্রস্তুত। কবার বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়কে দেখা গেছে আপনাদের প্রত্যেকের ঘরে গিয়ে আপনাদের কি অসুবিধা সুবিধা সেটা জানতে, ওই একটা থারের ওপর উঠে এরকমভাবে হাত নেড়ে বেরিয়ে যাচ্ছেন। 5 বছরের বিধায়িকা যিনি আবার প্রার্থী হয়েছেন, তিনি একটা টোটোর ওপর উঠে যেখানেই যাচ্ছেন বিক্ষোভের মুখে পড়ছেন, সেখান থেকে গট গট করে বেরিয়ে যাচ্ছেন, চোখ মুখে তার বিরক্তির প্রকাশ। তাহলে তারা কতবার যাচ্ছে ঘরে ঘরে? ওই জাঁকজমকপূর্ণ প্রচার করে এইবার অন্তত লাভ নেই। এবার কার কাছে কত টাকা আছে ডাজন্ট ম্যাটার অ্যাট অল। এবার ম্যাটার যেটা করবে সেটা হচ্ছে কে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ক্ষোভ বিক্ষোভের মুখে তো পড়তেই হবে কাজ না করলে, কিন্তু সেটাকে হ্যান্ডেল করারও তো উপায় জানতে হবে, সেটাকে কিভাবে আমি উপশম করব তারও তো উপায় জানতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব না হলে সেই উপায় কিন্তু জানা সম্ভব নয়। মানে তুমি বলছো রাজনীতির যে স্ট্যান্ড পয়েন্ট, অর্থাৎ সেই রাজনীতির স্ট্যান্ড পয়েন্ট কিছুটা একটু সরে যাচ্ছে, মানে এই যে প্রচারের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে কোথাও যেন ধর্মীয় রাজনীতি ঢুকে গেছে। মানে কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে যে জয় বাংলা, কেউ মানে ধর্মীয় মেরুকরণ একটা ঢুকে গেছে রাজনীতির মধ্যে। সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছো এবং মানুষের কথা তুলে ধরার চেষ্টা করছো। যদি আমরা বামেদের দেখি, বামেরাও কিন্তু একটা কথা যে মানুষের কর্মসংস্থান, মানুষের শিক্ষা, এই নিয়ে তারা আন্দোলন করবে, এবং কোথাও কি তোমরাও সেই একই স্ট্যান্ড পয়েন্টটা নিচ্ছ যে আমরা সেই কথাগুলোই তুলে ধরবো, সেগুলোই মানুষের কাছে পৌঁছবো, যে শিক্ষা, কর্মসংস্থান, মানুষের বেসিক যেগুলো চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করব? বামেদের প্রতি ভরসা হয় না, তার কারণ আছে। বামেরা কর্মসংস্থান নিয়ে এত কথা বলছে, এখন বলছে,
মানে যে 7-এর দশক বলা হয় আর কি, মানে 70 সাল, 1970-এর সময়, সেই সময় তো ইংরেজি শিক্ষা ওরাই তুলে দিতে চেয়েছিল। কর্মসংস্থান নিয়ে আজকে ওরা কথা বলছে, ওরাই তো কম্পিউটারকে তুলে দিতে চেয়েছিল, কম্পিউটারই আসতে দিত না। আজকে ওদেরই দলের বিভিন্ন প্রার্থীরা, প্রতিনিধিরা দেখি কি সুন্দর রিলস বানায়, কি সুন্দর ট্রোল মিম ভিডিও বানায়। তারাই তো একসময় কম্পিউটার তুলে দিতে চেয়েছিল, ইংরেজি শিক্ষাই আসতে দিতে চাইছিল না। তাই তাদের কর্মসংস্থানগত ভাবনা নিয়ে আমার সত্যি খুব একটা বিশ্বাস নেই। তারা কি বললো না তাদের ব্যক্তিগত বিষয়। আমি একেবারেই তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে বা তাদের ধারণা নিয়ে মন্তব্য করব না, কিন্তু আমরা বামেদের আদর্শ বা বামেদের ধারণার প্রতি বিশ্বাসী নই। আমাদের ধারণা একেবারেই অন্য, ভিন্ন পথ। আমি নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা, আমার বাড়িতে যে যাবে সেই জানে, 24 ঘন্টা হরে কৃষ্ণ বলে একটা ওই অডিও হয় যেটা বাজে, 24 ঘন্টা বাজে। এবং আমরা খুব ধর্মাচরণে বিশ্বাস করি, ধর্মীয় আচার আচরণে বিশ্বাস করি। কিন্তু ধর্মীয় আচার আচরণ আমার বিশ্বাস হতে পারে, সেটা আমার কর্ম হতে পারে না। আমার বক্তব্য এখানে, আমি ধর্মীয় আচার আচরণকে বিশ্বাস করি, সেটা আমার নিজের চলার পথে একটা বিশ্বাস, পজিটিভ সাইন, বা সেটা আমার ব্যক্তিগত আত্মকেন্দ্রিক বিষয় হতে পারে। কিন্তু আমি যখন রাস্তায় কর্মসংস্থানে নামবো, আমি ঠাকুরকে ডেকে নামতে পারি, ঠাকুর আমার চাকরিটা যেন হয়ে যায়। কিন্তু ঠাকুর আমার চাকরিটা তুমিই করে দেবে। তোমার নাড়া লাগিয়ে আমি ঘুরলাম, জয় শ্রীরাম বললাম, আর আমি নিজে কিছু করলাম না। গীতাতেও এই কথা বলা নেই। গীতাতেও বলা আছে কিন্তু তুমি কর্ম করো, ফলের আশা করো না, ভালো কর্ম করলে ভালো ফল পাবে। তা গীতাতে যখন বলা আছে, গীতার ওপরে তো কোনো রাজনৈতিক দল হতে পারে না, তাই না? যারা আজকে জয় শ্রীরামের নাড়া নিয়ে বেরোচ্ছে, তারাও তো নিশ্চয়ই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আদর্শ পাথেয় করেই এগোচ্ছে। তো আমার মনে হয়েছে সোনারপুরের ক্ষেত্রে আমি যদি বলি, তাকাই, সোনারপুরের মাটিতে দাঁড়িয়ে এই মুহূর্তে ভোকাল ফর লোকাল হতে হবে। সাধারণ মানুষের বিশ্বাস, সাধারণ মানুষের প্রতিশ্রুতি, সাধারণ মানুষের কর্মসংস্থান, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা, তার প্রতি নজর রাখতে হবে। আচ্ছা, না একটু যদি অতীতের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা আসছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তোমার একটা পরিচিতি ছিল, একটা সম্পর্ক ছিল। 21-এর মঞ্চে আমরা দেখেছিলাম যে এমন সুন্দর বক্তৃতা দিয়েছিল যেখানে প্রথম সারির নেতা যারা, তাদের নজর কেড়েছিল। হঠাৎ কি হলো যে তৃণমূল কংগ্রেস থেকে তোমাকে সরে যেতে হলো? আরজি করের ঘটনা, এবং সেই ঘটনার পর আমি এবং প্রান্তিক চক্রবর্তী হচ্ছেন সহসভাপতি ছিলেন তিনি তৃণমূল ছাত্র পরিষদে। আমাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছিল আরজি করের ঘটনা আমরা প্রতিবাদ করেছিলাম বলে। এবার আমি একটা কথা বলি, এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটাতে সমগ্র বিশ্বের মানুষ প্রতিবাদ করেছে, সেটা যদি প্রতিবাদ না করা হতো, আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে নিজেদের সঙ্গে বেইমানি করা হতো। এবার ভারতবর্ষের রাজ্য পশ্চিমবঙ্গ, সেই রাজ্যকে পৃথিবীর মানুষ চিনছে কি হিসাবে? আরজি করের ঘটনা যেখানে ঘটেছিল না, এটা তো আমাদের পরিচয় হতে পারে না। তাই সেই আরজি করের ঘটনার প্রতিবাদ, এবং তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজ কসবাতে, সেখানেও একটি রেপ কেস হয়, এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের দাদাতন্ত্র যুক্ত ছিল প্রত্যক্ষভাবে। আপনারাও নিশ্চয়ই, আপনাদের এখানে এসে আমি বক্তব্য রেখে গেছিলাম সেই বিষয়। এই যে তৃণমূল কংগ্রেসের বারবার উদাসীনতা নারী সুরক্ষা নিয়ে, এটা আমার মনে হয়েছে কখনোই আমার আদর্শ হতে পারে না। যেই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তাপসী মালিকের ধর্ষণ নিয়ে তার বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছিলেন, আজকে তিনি কি করে এই ঘটনাগুলোর ক্ষেত্রে এত উদাসীন হতে পারেন? স্বাস্থ্যমন্ত্রী বলছে যে আই ওয়ান্ট জাস্টিস, তাহলে স্বাস্থ্যমন্ত্রী কার কাছে জাস্টিস চাইছেন? স্বাস্থ্যমন্ত্রীর কাছে তো আমরা জাস্টিস চাইবো, তিনি কার কাছে জাস্টিস চাইছেন সেটা তো বুঝতে পারিনি। তো ওই বিভিন্ন রকমের ধারণা ছিল, যেটা আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের আদর্শের সঙ্গে আর যায় না, মানে আমার আদর্শের সঙ্গে আর যায় না, তাই আমি দূরত্ব বজায় রেখেছি। ক্ষোভটা কি হয়েছিল ওই শর্ট ফিল্ম থেকে, হ্যাঁ। যেটা তোমরা করেছিলে, এবং যেটা পরেই তোমাদের মানে এরকম তৃণমূল কংগ্রেস তোমরা ছেড়ে এলে, ওই ক্ষোভটা ওখান থেকে সৃষ্টি হয়েছিল? হ্যাঁ, তোমাদের কি বারণ করা হয়েছিল? না, আমাদের বারণ করা হয়নি। আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম,
সেই শর্ট ফিল্মটা আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশও করে দিয়েছিলাম, তখনই করে দিয়েছিলাম। সেই শর্ট ফিল্মটা হঠাৎ করে ফোন করা হলো, মানে কে করেছিল, কি বলেছিল বলছি, কে করেছিল বলছি না। ফোন করা হলো, ফোন করে বলা হলো তুই আমাকে একটা মেসেজ পাঠা, আমি বলছি তাই তুই শর্ট ফিল্মটা বার করবি না, এই ভার্সনটা আমাকে দেওয়া হয়। তো আমি তখন বলি যে না, আমি সেটা করবো না। আমি কেন করতে যাব? শর্ট ফিল্মটা আগে দেখো, দেখে তারপর বিচার করো। তুমি যদি না দেখে বিচার করো, তার মানে কিছু তো ভয় রয়েছে তোমাদের, তার মানে তোমরা কিছু তো ভয় পাচ্ছ যে কিছু তো যদি প্রকাশ হয়ে যায়, কিছু যদি বেরিয়ে যায়, কিছু তথ্য যদি ফাঁস হয়ে যায়। তো তারপরে আমরা সেই শর্ট ফিল্ম তাদের কথা শুনি না এবং সেটা রিলিজ করি। উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা বক্তব্য রাখি এবং নারী কীভাবে সুরক্ষা, নিজেদের অস্ত্র, নিজেদের হাতিয়ার নিজেরা হাতে তুলে নেবে, সেটা নিয়ে আমরা বক্তব্য রাখি। প্রচুর মানুষ, প্রবাসী ভারতীয়, প্রবাসী বাঙালিরাও সেই শর্ট ফিল্মকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে এইটুকু বলতে পারি, আমি এবং প্রান্তিক অন্তত প্রতিবাদ করে, সেটা যেভাবে যেই মাধ্যমেই হোক, নিজেরা দিনের শেষে রাত্রের ঘুমটা ভালো ঘুমাই। মানে কিন্তু তারপরে তো সরে যেতে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কথাতেও অতীতে শোনা গেছে যে তোমার মনের মানুষ মতো ছিলেন এবং তুমি এই নিয়ে গান করতে, প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় তোমার একটা আদর্শ ছিল। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো তোমার মনের মধ্যে আছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ ছিলেন, মানে যেই আদর্শ দেখে আমি অন্তত রাজনীতির ময়দানে এসেছিলাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। এবং সেটা আমি বলবো না, সবাই বলেন। ওনার দলে, ওনার সঙ্গে যারা রয়েছেন তারাও বলেন। নেহাত তারা তাদের চাকরি বাঁচাতে মুখের ওপর বলেন না, কিন্তু সবাই বলেন। আমার তো পিছুটার নেই, আমার কিছু হারানোরও নেই, কিছু পাওয়ারও নেই আলাদা করে। তাই আমি সবার সামনে, সবার মুখের ওপর এটা বলতে পারি। আর আদর্শ যদি বলো, আমি দক্ষিণপন্থী পরিবারের মেয়ে, তো সবারই আদর্শ দক্ষিণপন্থী পরিবারে। কারোর ইন্দিরা গান্ধীকে দেখে রাজনীতির ময়দানে আসা হয়, আমাদের বাবা মায়েদের যেটা ছিল। আমরা তো ইন্দিরা গান্ধীকে স্বচক্ষে দেখিনি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম। তাই আমাদের আদর্শটা অবশ্যই তার বিপ্লবকে সামনে রেখে আসা ছিল। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো নিজেই বললাম, তাপসী মালিকের ঘটনা দিয়েই তো বললাম, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো মিল নেই। তাই আমার কোনো খারাপ লাগা নেই এক্ষেত্রে যে আমি সরে এসেছি, বা আমার কোনো দ্বিমত নেই যে আমি সরে এসেছি। আমার বরং গর্ববোধ হয় যে আমি সরে এসেছি। তুমি সোনারপুর দক্ষিণে দাঁড়িয়েছো এবং তুমি ধরো জিতে যাবার পরে ট্যাচুড মানে জিতে যাওয়ার পরে কি করবে? মানে এই লড়াইটা তো একা বা খুব কম সংখ্যক মানুষের মধ্যে জোরালো আওয়াজ তোলা যায় না। সেই জোরালো আওয়াজ তুলতে গেলে তো আরো লোক চাই, শক্তিশালী হাত চাই। তো সেক্ষেত্রে কি করবে? তুমি কি কোনো বড় হেভি ওয়েট দলের সঙ্গে হাত মেলাবে? না, কখনোই এটা আমি বিশ্বাস করি না যে একটা আওয়াজ তুলতে গেলে শক্তিশালী হাত চাই। একটা আওয়াজ তুলতে গেলে একটা আওয়াজ চাই, এরা যা তোর কাপড় কোথায়। যে বাচ্চা ছেলেটা বলেছিল তার কি বিরাট শক্তিশালী হাত ছিল? ছিল না তো। তো এই আওয়াজটাই যথেষ্ট। এবং আমার এই আওয়াজের এই ডাকে সাড়া দিয়ে অনেক আমার মাটির মানুষরা, সোনারপুর দক্ষিণ বিধানসভার অনেক মানুষরাই আমার কাছে এসেছেন। আমি গর্বিত এটা ভেবে যে তারা এই প্রতিবাদটা তার মানে আগে থেকে করছিলেন, তাদের একটা ভয়েস পাচ্ছিলেন না, তারা আমাকে সেই ভয়েস হিসেবে পেয়েছেন। আমি কৃতজ্ঞ। কোনো বড় শক্তি নয়, একেবারেই জনসংগ্রাম মঞ্চের আদর্শ নিয়ে, এবং আমরা যারা যে কটা কেন্দ্র থেকে দাঁড়িয়েছি এই মঞ্চ থেকে, তাদের প্রত্যেকের ভাবনা, চিন্তা, ধ্যান, ধারণা নিয়ে সম্মিলিতভাবে প্রথম কাজ যেটা হবে বিধায়ক হয়ে যাওয়ার পর সোনারপুর দক্ষিণে সর্বপ্রথম কাজ এটা হচ্ছে যে যেই সংস্কৃতিটা হারিয়ে গেছে সোনারপুর দক্ষিণ থেকে, যে তৃণমূল বলে বিজেপিকে মারবো, বিজেপি বলে তৃণমূলকে মারবো, এটা সংস্কৃতি নয়। আগে মানুষ, তারপর দল। দলের জন্য আমরা নই, আমাদের জন্য দল। এইটা মানুষের মধ্যে ধারণাটা তৈরি করতে হবে। এবং যেই কারণে এই সংস্কৃতিটাকে পুনরুদ্ধার করে রাস্তা আগে ঠিক করতে হবে। ওই খারাপ রাস্তায়, কারণ বর্ষাকাল এলো বলে, মানে জাস্ট ভোট শেষ হবেই বর্ষা ঢুকবে, জল নিকাশি ব্যবস্থা, হাসপাতাল আর ট্রান্সপোর্ট ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই চারটে আগে বেসিক পয়েন্ট যেগুলোকে ঠিক করতে হবে। ধরো
তুমি জিতে গেলে, তোমার কাছে ফোন এলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি আবার তৃণমূলে যোগদান করো, তুমি কি করবে? না, প্রথম কথা ফোন আসবেও না, এই বিশ্বাস আমার রয়েছে। আর দ্বিতীয় কথা, কোনো মতেই নয়, কোনো কোনো কিছুর বিনিময় নয়, একেবারে নয়, মানে নয়। আমার শিরদাঁড়া এতটা ঠুনকো নয় যে অসম্মানিত অপমানিত শুধু নয়, যখন আমার এআই ছবির কথা আমি জানিয়েছি, আমার সম্মান এত ঠুনকো নয়। যখন আপনারই চেলাচামুন্ডারা এআই ছবি নিয়ে ওকে ও তাকে সেন্ড করেছে, আর আপনি একবারের জন্য সেটা নিয়ে কোনো মুখ খোলেননি, তাহলে আমার সম্মান এত ঠুনকো নয় যে তার ফোনে আমি ওকে বিক্রি হয়ে যেতে হবে। না, মানে না। এটা কি রাগ না অভিমান? না, একেবারে রাগ অভিমান নয়, এটা আমার আদর্শ, মাই ইডিওলজি। স্পষ্টবাদী হও, কিন্তু সম্মান বিকিয়ে হও না। যদি বিজেপি থেকে ফোন আসে? না, একেবারেই নয়। আমি জনসংগ্রাম মঞ্চ থেকে ফোন এলে বেশি খুশি হব। মানে একটা কথা উঠেছিল যে রাজন্না হালদার বিজেপিতে যোগদান করতে চায়, তো সেক্ষেত্রে না। সেটা কি সত্যি? যোগদান করতে চায় না, এইটা ভুল। যোগদান করার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা যোগদান নয়। আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই। আমাদের কাছে বিজেপির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, আমরাও সেই যোগাযোগকে প্রত্যাখ্যান করিনি। কিন্তু এমন না যে আমরা আগে গিয়ে হামলে পড়ে যোগাযোগ করেছি। প্রথম যোগাযোগ তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে হয়েছিল। এবং এর বাইরেও আর একটা বিষয় রয়েছে, যেহেতু বারবার এই ওরিয়েন্টেশনটা আসে ফিরে ফিরে, তৃণমূলের অনেক নেতৃত্ব যারা বিজেপিতে চলে গিয়েছিলেন, মুকুল রায় হোক, সজল ঘোষ হোক, শুভেন্দু অধিকারী হোক, তাপস রায়, এবার এদের সঙ্গে না, এরা প্রত্যেকে তো সকলেই কংগ্রেস ব্যাকগ্রাউন্ডের কম বেশি। আমার বাবারাও সেই সময় কংগ্রেস করতেন। এদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আমার, যেমন সজল কাকু বলি, তাপস জেঠু বলি, মুকুল জেঠু বলতাম। তো প্রত্যেকের সঙ্গে যেহেতু পারিবারিক সম্পর্ক, এবং তারা আজকে বিজেপি করতেই পারে, কালকে তারা যদি অন্য দলও করে, তবুও তাদের সঙ্গে আমার এই সম্পর্কই বজায় থাকবে। তো এই সম্পর্কগত কারণে তাদের সঙ্গে যোগাযোগ, তাদের পুজোতে যাওয়া, তাই জন্য হয়তো এই কনস্পিরেসি থিওরিটা বারবার চলেছে যে রাজন্না বিজেপি, রাজন্না বিজেপি। সে একদমই সেটা নয়। আমরা যোগদান করতে চেয়েছি এরকমটা নয়। আমাদের কাছে এসেছিল প্রপোজাল, আমরা ডিনাই করিনি, আবার আমরা অ্যাকসেপ্টও করিনি, কিন্তু আমরা ডিনাই করিনি। এইটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু রাজনীতিতে তো এরকম যোগদান আছে, মানে তুমি বললে যে তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূলে, কংগ্রেস থেকে তৃণমূলে, তৃণমূল থেকে কংগ্রেস, এখনো হচ্ছে প্রতিনিয়ত। তো রাজন্না হালদার কি কখনো ভবিষ্যতে কোনো বড় পার্টির হাত ধরবে না? না, আমি মনে করি তার প্রয়োজন হবে না। কারণ নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য আর আমাদের পথ যদি সঠিক থাকে, যদি না আমরা বিক্রি হয়ে যাই ভবিষ্যতে, তাহলে এই যে লড়াইটা আমরা শুরু করেছি, যেটাতে এত মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটা আগামী দিন চলবে। আমার এইখানেই একটা বক্তব্য রয়েছে। আমি প্রতীক কুরদাকে ফোন করেছিলাম, কিন্তু ওর জয়নিংয়ের আগে আমি ফোন করে বলেছিলাম, দাদা তুমি বলছো যে তুমি সিপিএম থেকে বক্তব্য রাখতে পারছো না, এই পারছো না, সেই পারছো না, দমবন্ধকর পরিবেশ, তা তুমি যেখান থেকে পারছো না বলে আর এক জায়গায় যাচ্ছ, সেটাও তো সেমই, তার থেকে তো নতুন কিছু করি চলো না। তো প্রতিকুরদা অবশ্যই তার কিছু দায়বদ্ধতা ছিল বা কিছু ছিল, আমি বলতে চাই না ওর ভার্সনটা কী ছিল, তবে ও তৃণমূলে চলে যায় পরের দিন, আমি দেখি। তা আমার বক্তব্য এটাই, আজকে প্রতিকুরদাকে যেই মানুষগুলো ভরসা করে সিপিএম ডায়মন্ড হারবারের মতো জায়গায় সিপিএমকে কটা ভোট তো পেয়েছিল, ওকে ভোট দিয়েছিল, এটা তো তাদের সঙ্গে আমার মনে হয়েছে বেইমানি করা। আমি কিন্তু প্রতিকুরদাকে নিয়ে কোনো কথা বলছি না, আমি বলছি এই চেঞ্জেসটা হঠাৎ করে এখানে ওখানে সেখানে, এটাতে বেইমানি করা। প্রতিকুরদা কিন্তু পারতো, ওর মধ্যে সেই পোটেনশিয়াল ছিল, ওর মধ্যে সেই ক্রেডিবিলিটি ছিল, ও একটা নতুন কিছু করতে, এবং ও একটা নতুন কিছু করলে আমাদের মতো ছেলেমেয়েরা একসঙ্গে যেতাম। এই ধারণা, এটা শুধু আমার একার কথা নয়, এটা কিন্তু একটা ইউথ জেনারেশনের কথা ছিল। কিন্তু ও যেটা করলো, এইটা আমার মনে হয় রাজনীতিতে মানুষ বেশি দিন মনে রাখবে না। রাজনীতিতে তুমি যদি একটা ডাল থেকে আরেক ডালে যাও, লাফ মারো, তাতে হার্ডলি চর্চার বিষয় এবং মনে রাখার বিষয় দুটোই হয়তো খুব বেশি হলে 1 বছর 2 বছর 3 বছর হয়, কিন্তু নিজের কিছু যদি শুরু করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা শুধুই প্রসারী হয়। মানে রাজন্না হালদার একলা চলো রে, এই নীতিতেই চলবে? একদম একলা চলো রে। মানে
আমরা যদি দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, তিনিও কিন্তু একলা চলরেই নীতি অবলম্বন করেছিলেন এবং আজকে তৃণমূল সুপ্রিমো হেভি ওয়েট, এবং সেক্ষেত্রে রাজেন্দ্র হালদারের স্বপ্নটাও কি সেরকম সেই পথে? মানে দেখতে গেলে পরে তিনি কিন্তু একটা আদর্শ হয়ে আছেনই রাজেন্দ্র হালদারের মনের মধ্যে। তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের শুরুর আদর্শ আমার আদর্শ, এখনকার আদর্শ আমার আদর্শ নয়। এবং মানে তার লড়াই, তার লড়াইটা আমার আদর্শ। তৃণমূল কংগ্রেসের আদর্শ নেই, সবাই বলে, এটা ঠিক কথা। তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টোতে কি লেখা আছে? সততার প্রতীক। তো যাই হোক, সেটা নিয়ে আর বেশি বক্তব্য না বাড়ানোই ভালো। কিন্তু এটা ঠিক, যেই আদর্শের লড়াইটা উনি শুরু করেছিলেন, যেই ডিমান্ডগুলো ওনার ছিল, নন্দীগ্রাম, সিঙ্গুর, তাপসী মালিক, প্রত্যেক ক্ষেত্রে সেই ডিমান্ডগুলো আমার আদর্শ। আমিও কিন্তু একই ডিমান্ডের কথাই বলছি। এই লড়াইটা অবশ্যই একেবারেই জনসংগ্রাম মঞ্চের নির্দল প্রার্থীদের লড়াই, বাকি কারণ নয়। মানে বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবেই যেতে চায় এবং সেখানেই আওয়াজ তুলতে চাও। একদম। আচ্ছা, রাজন্যার একটা লুক ছিল যেটা আগে অতীতে যেটা দেখেছিল সবাই, এত সুন্দর, এবং তারপরে তোমার এই লুক চেঞ্জ, অবশ্যই এটা তো পার্সোনাল বিষয়, তবুও মানে দর্শকদের অনেক সময় প্রশ্ন থাকে বা অনেক মানুষে যারা তোমাকে ভালোবাসে তাদের প্রশ্ন যে রাজন্যা কেন এরকম একটা লুক নিল, সেটা কি কোনো কারণ এর মধ্যে লুকিয়ে আছে? আবার কি সেরকম আগের লুকে দেখা যাবে রজন্যাকে? সেই আগের লুকসে দেখতে গেলে তো আমাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে, কারণ এটা একেবারে ধর্মীয় কারণে জন্য আমার এই বেশভূষা। তবে আগের সেটা আমার একটা খারাপ লাগার জায়গা। আগের রাজন্যাকে পেতে গেলে আবার এখনো অন্তত 3-4 বছর অপেক্ষা করতে হবে সেই লুকে ফিরে আসতে গেলে। এটা একেবারেই ধর্মীয় এবং ব্যক্তিগত একটি কারণের জন্য, সেটা আমি ইতিমধ্যে লাইভে সবাইকে বলেওছি। আমার মনে হয় এইটাকে না এত বেশি যত এটা নিয়ে চর্চা করব আমরা, তত আমরা আসল সমস্যাগুলো থেকে সরে যাব। যে সমস্যা রাজন্যা মাথায় কাপড় বেঁধে থাকছে সেটা নয়, সমস্যা রাজন্যা এগুলো বলছে, এই 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 বিষয়গুলো নিয়ে কথা বলছে। তার মানে এটা থাকতে দেওয়াটাই বেটার হবে। রাজ্যের যে ভোট আবহ, সেই রাজ্যের ভোট আবহ মানে কোন দিকে? এবার কি শান্তিপূর্ণ ভোট হবে? তার কারণ প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসেছে, নির্বাচন কমিশন এবার মানে কড়া নজরদারি দিয়েছে এবং ওয়েবকাস্টিং 100% বুথে থাকছে, ভিডিওগ্রাফি হবে, সমস্ত কিছু, যাতে কোনো রকমভাবে কোনো অভিযোগ না ওঠে কোনো বুথ থেকে যে এখানে কোনো ছাপ্পা হয়েছে বা কিছু হয়েছে। কি বলবে, শান্তিপূর্ণ পিসফুল এবার ভোট হবে? এবার মানুষ ভোট দিতে পারবে প্রত্যেকে? উচিত, কারণ এবার তো বলা হচ্ছে যে সিসিটিভি যদি ভাঙা হয় তাহলে সেখানে আবার ভোট হবে। এবং আমাদেরও সেদিন আমরা যখন গেলাম আমাদেরও বলা হলো যে যদি কোথাও কোনো অসুবিধা হয় ইমিডিয়েটলি একটা অ্যাপ রয়েছে, একটা গ্রুপ রয়েছে, তার মাধ্যমে আবার ভোট মানে আবার রিকাউন্টিংয়ের আমরা দাবি জানাতে পারি। তো আমাদের কাছে এই বার্তাগুলো এসেছে ইসিআই তরফ থেকে, তার মানে উচিত হওয়া শান্তিপূর্ণ ভোট। কারণ যেই যেই প্রথাগুলো ওনারা, প্রসেসগুলো ওনারা অ্যাপ্লাই করছেন, তাতে তো মনে হয় ওনারাও চান শান্তিপূর্ণ ভোট হোক। বাকি তো এটা আমি 29 তারিখ না এলে বলতে পারবো না কিন্তু, যে কি হবে না হবে, কারণ ওই সময় ওই এখতিয়ারে তো আমি থাকতে পারবো বা আমার এজেন্টরা থাকতে পারবেন। তো আমার মনে হয় সেদিন এটার উত্তর দিতে পারবো যে শান্তিপূর্ণ হয়েছে কি শান্তিপূর্ণ হয়নি। শান্তিপূর্ণ না হলেও তার, আমি নির্দল মানে একা এরকম নয়, নির্দল মানে জনতার দল, এরকম অনেক জনতা আছে শান্তিপূর্ণ না হলে কিন্তু লাঠি সোটা বল্লম দিয়ে বুঝিয়ে দেবে, একদম বুঝিয়ে দেওয়ার মতো করে বুঝিয়ে দেবে। সুতরাং এবার যদি ভাবে যে শান্তিপূর্ণ হতে দেব না, ওই সিসিটিভি ভাঙবো, মাতব্বরি করব, সেটা চলবে না। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? লড়াই করতে নেমেছি তো নিশ্চয়ই জয় নিশ্চিত করে তারপরেই নেমেছি। আমার মনে হয় 4 মে এর উত্তরটা যদি দিই তাহলে ভালো হবে। অনেক ধন্যবাদ রাজন্যা আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। থ্যাংক ইউ। অবশ্যই জয়ের বিষয়টি এখন বলা যাবে না, 4 মে, এবং সেই 4 মের পরেই বোঝা যাবে যে সোনারপুর দক্ষিণের বিধায়িকা কে হলেন।